দেখুন, সর্ষের মধ্যে ভূত লুকিয়ে থাকলে তাকে তাড়ানোর কাজটা কি ওঝারও অসাধ্য? বীরভূমে ডিসিআর জালিয়াতিতে সরকারি আধিকারিকের গ্রেফতারির পর এই প্রশ্নটাই এখন বড় হয়ে দাঁড়াচ্ছে। এদিকে টুলুর একের পর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং চালিয়েছে। এই আলোচনায় আপনাদের সামনে আমরা রাখবো যে কোন কুণাল কর্মে কার্যত কিংকর্তব্য বিমূঢ় ঋতব্রত তৃণমূল। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে যে ছবিটা আপনাদের সামনে রাখবো যে এই ডিসিআর জালিয়াতি, যেটা বীরভূমে এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে, সেই ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আত্মীয়। এইটা টুলু মণ্ডলের এক আত্মীয়ের প্রাসাদোপম বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে দীর্ঘ সময় পুলিশের তরফে তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। বোলপুরে টুলু মণ্ডলের দুজন শ্যালক, তাদের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের দুই শ্যালকের বাড়িতে স্বর্ণকার পর্যন্ত পৌঁছে যান। বোলপুরে রবীন্দ্রবীথি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় এবং অন্য শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও তল্লাশি চালায় পুলিশ। দেখুন, এর মধ্যে খবর পাওয়া যাচ্ছে প্রায় 500 গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এর আগে বিপুল পরিমাণ সোনা আপনারা জানেন যে টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে, মিনার শেখের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল। আর এখন কার কাছ থেকে কতটা পাওয়া গেছে এটা পরিষ্কার নয়, কিন্তু এই যে নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের যে আত্মীয়দের বাড়িতে তল্লাশি, সেখান থেকে 500 গ্রামের মতন সোনা উদ্ধার হয়েছে, এটা বোঝা যাচ্ছে, এটা জানা গিয়েছে এখনো পর্যন্ত। অর্থাৎ এই মেঘলা আবহাওয়ার মধ্যে সোনালি ঔজ্জ্বল্য, সেটা কিন্তু কোনো মতে ধামাচাপা দেওয়া যাচ্ছে না। কিন্তু যেটা নিয়ে আমি একেবারে শুরুতেই বিজেপি মুখপাত্র অফিলিয়া সিনহার কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘটনায় একজন বিএলএলআরওর হেড ক্লার্ককে অফিলিয়াদি পুলিশ গ্রেফতার করেছে। তার মানে একেবারে সরকার বা প্রশাসনের একটা অংশের মদতে এই যে ডিসিআর জালিয়াতি এবং এই কাজ কারবার যে চলতো, সেটা নিয়ে আর কোনো সংশয় নেই। অবশ্যই, কি করে সংশয় কিসের? এরা তো সরকারকে রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য সরকারি লোকেদের ব্যবহার করে গেছে। দল, রাজনৈতিক দল তৃণমূল আর সরকার একে অপরকে সাহায্য করে তৃণমূলের ঘরে টাকা ঢুকিয়ে দিয়েছে। সরকারি আইনজীবী আজকে বলছেন যে 3600 কোটি টাকা রাজস্ব ফাঁকি এই টুলু মণ্ডল একা দিয়েছেন। আমি বলছি, এই যে প্রশাসনের অন্দরে তদন্ত যদি একেবারে গভীর পর্যন্ত যায়, মাথা পর্যন্ত পৌঁছবে পুলিশ। অবশ্যই। দেখুন, এই যে ডুপ্লিকেট কার্বন রিসিপ্টগুলো যে তৈরি করেছিল, কেন করেছিল? সরকারের সেই টাকা ঘুর পথে তৃণমূল খাচ্ছে। এবার কান টানলে মাথায় একে একে তো বেরোচ্ছে। আপনি দেখুন, কার মাথায় কার হাত। টুলুর মাথায় কার? স্যাগালের হাত রয়েছে, দেহরক্ষী। আবার তার মাথায় কার হাত? অনুব্রত। তার মানে কি অনুব্রতই তো ওরফে সাপোর্ট করেছে এই টুলু মণ্ডলকে। তারপরেই না এই মিনার শেখ বেরিয়ে আসছে, মিঠু শেখ বেরিয়ে আসছে, আরও কত বেরোবে। মিন্টু শেখ, শেখেদের আর নেই, শেষ নেই। কিন্তু এদের ক্ষেত্রে দেখুন, এই তো সবে মাত্র 500 গ্রাম, এই তো মানে চলার মতো না, এ তো নাম নষ্ট হয়ে যাচ্ছে ওদের। এরা তো 15 কেজি, 20 কোটি টাকা, 15 কেজি সোনা। ওরা তো সেই চাল গম কেনার মতো এদের সোনা বেরোয় দাদা। সেখানে কি করে বলুন তো এটা মানা যায়? 500 গ্রাম খুব কম হয়ে যাচ্ছে না? আরও আছে, অনেক আছে। দেখছেন সুইমিং পুল টুল বানিয়ে ফেলেছে বীরভূমে। এতই সব সাধারণ কাজ করে এদের মধ্যে একজন, এই যে মিনার শেখ, এই তো একেবারে সেই স্ত্রী বলছেন একেবারে রক্ত জল করা পয়সা দিয়ে এই রকম স্নানের জল ধরে রাখে, এরকম সুইমিং পুল বানিয়েছে। এদের জল করা পয়সাটা কোথা থেকে? একটা সরকারি বাস চালক রিটায়ার করে গেছে, তারপরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে ওই ইয়েতে, একেবারে ওই রিসিপ্ট যেখানে কালেক্ট করা হয় ডিসিআর এর ওখানে। তাহলে এই কাজগুলো কি শুধু ওই স্নানের জল ভরো? বৃষ্টির জলে কি স্নানের জল ভরেছে? আমি বলছি প্রশাসনের এটা তো পরিষ্কার যে একেবারে হেড ক্লার্ক তিনি নাকি জানিয়ে দিয়েছেন যে টুলুর থেকে টাকা নিয়ে সেই টাকা কার কার কাছে পৌঁছেছে। কিন্তু আমি বলছি প্রশাসনের একটা অংশ এই গোটা অনিয়মের সঙ্গে জড়িত, অথচ প্রশাসনই এতদিন পর্যন্ত কিছুই জানতো না, সরকার জানতো না। শুনুন, একটা কথা বলে রবীন্দ্রনাথ বলেছিল নৈবেদ্য, স্বার্থ যত পূর্ণ হয়, লোভ খোঁজা নল, তত তার বেড়ে ওঠে বিশ্ব ধরাতল। এটা শুধু তো না, ইংরেজিতে একটা কথা বলে, ব্লেমিং আদার্স ইজ নো মোর দ্যান এক্সকিউজিং ইয়োরসেলফ। অপরকে দোষারোপ করা হলো নিজে ক্ষমা প্রার্থী, নিজেই ভালো হওয়া, কখনো না। এই যে হওয়ার পরেই আসানসোলের জিতেন তিয়ারি কী বলেছিল, ওরা 15 বছর যা তোলা তুলেছে গত 2 মাসে তার থেকে বেশি। এমনকি এতদিনে প্রায় 250-300 লোক
এই তোলার সঙ্গে মাত্র 22 জন সাসপেন্ডেড। এখনো তো তোলা দেবনাথদা চলছে। 3600 না, না, কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন এই নাজিমউদ্দিন মণ্ডল। আরে বাবা, এর সঙ্গে তো একা না, আপনি বলছেন যে 15 বছরের কথাটা বলবো না। নেক্সাস শুধু নয়, একা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় জড়িত, ঠিক বলতে চেয়েছেন। হ্যাঁ, একদম, অভিষেক মমতা। একদম, একা নয়। তৃণমূল, বিজেপি, সরকার নেক্সাস সরকার চালাচ্ছে তৃণমূল, বার করুন, দোষ হবে বিজেপির। পরিষ্কার বার কি করুন। বলছেন দাদা? 38টা লোক এই ব্যাংকের টাকা কি নিয়ে প্রায় বলছেন? 10 লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেছে। তাহলে ওই টাকা কি অমিত শাহ বা মোদি সাহেব নিয়েছে? এইগুলো বললে হবে না, প্রমাণ করতে হবে। আজকে এই নেক্সাসটা সরকারি লোক সব জড়িত, সুতরাং অন্যায়টাকে বার করতে হবে। তার মানে আমি বলছি সরকারি লোক জড়িত, এটা দেবনারায়ণ সরকার জানেন, অথচ পুলিশ বা প্রশাসন এতদিন পর্যন্ত কিছু জানতো না। আর এটা থেকে প্রমাণের কি সত্যি অপেক্ষা থাকে? এই যে মিনার শেখের বাড়ি থেকে একেবারে প্রচুর পরিমাণে প্রায় 28 কোটি টাকার মতো নগদ চোখে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে সোনার বাট পাওয়া যাচ্ছে, বার পাওয়া যাচ্ছে, তারপরেও এগুলো কি আদালতে প্রমাণ হওয়ার জন্য অপেক্ষা করে? আমি বলছি শুধুমাত্র কি অভিযোগ, এটা তো একদম বাস্তব ছবিতে দেখা যাচ্ছে। কিন্তু আমি শুধু 2 শ্যালকের বাড়িতে আজকে তল্লাশি হয়েছে এমনটা নয়, সাইগাল হোসেনের বাড়িতে এখনো পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। মূল তদন্ত, মূল অভিযোগ হচ্ছে যে ডিসিআর জালিয়াতি এবং তাতে হাজার হাজার কোটি টাকার জালিয়াতি করেছেন টুলু মণ্ডল। সকাল 9:30 থেকে তল্লাশি শুরু হয়েছে, ফ্ল্যাটে এখনো পর্যন্ত তল্লাশি চলছে বলে জানা যাচ্ছে। আপডেট জানবো সরাসরি, ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। ভাস্কর, চলছে এখনো তল্লাশি? একদমই, সকাল 9:30 থেকে এই তল্লাশি চলছে। এই মুহূর্তে আমি রয়েছি সাইকেল হোসেনের যে ফ্ল্যাট, অর্থাৎ যে আবাসনে তিনি বাস করেন। সামনে আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান আবির ইসলামকে। এই যে ফ্ল্যাট রয়েছে এখানেই সাইকেল হোসেন থাকে এবং তার পরিবার নিয়েই সেখানে থাকে। এবং যে আর এক শালক, অর্থাৎ টুলু মণ্ডলের আর এক শালক, তারও বাড়ি ঠিক তার পাশেই ফ্ল্যাটে। এবং এই ফ্ল্যাটেই তল্লাশি চলছে সকাল 9:30 থেকে। এবং আমরা যেটা জানতে পারছি যে সাইকেল হোসেন এবং টুলু মণ্ডলের যে শালক রয়েছে মিঠু, তার মিন্টু, তার এই 2টি ফ্ল্যাট থেকে প্রায় 500-র বেশি কাগজ উদ্ধার হয়েছে, অর্থাৎ দলিল, বিভিন্ন ধরনের জমির দলিল। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে সাইকেল হোসেন শুধু এখানে বোলপুরে জমি কেনেননি, শুধু বীরভূমে জমি কেনেননি, বিভিন্ন বীরভূম আশেপাশের জেলাতে সেখানে প্রচুর জমি কেনা হয়েছে। এবং জমি শুধু কেনা হয়নি, জমি দখল করা হয়েছে, যে জমি বিক্রি করেনি সেগুলো দখল হয়েছে, সেই সমস্ত কাগজ উদ্ধার হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এর সঙ্গে সোনা এবং টাকাও রয়েছে, এবং তার পরিমাণ কত সেটা পরিষ্কার নয়। এই মুহূর্তে আমরা দেখব পুলিশ কর্মী বেশ কিছু যে কাগজপত্র সেই সব যেখানে যে ফাইলের মধ্যে ঢোকায় সেই সব খাম নিয়ে যাচ্ছে, ভেতরে খাম নিয়ে উঠছে। এবং একটা জিনিস যে পুলিশ কর্মীরা যেটা জানাচ্ছেন যে এই সাইকেল হোসেন, এর আগেও সাইকেল হোসেন বিপুল পরিমাণ সোনা এবং টাকা উদ্ধার হয়েছিল এবং তার কাছে প্রচুর কাগজপত্র উদ্ধার হয়েছিল। এবং যেটা সাইকেল হোসেন হচ্ছে এই টুলু মণ্ডলের আত্মীয়। এবং যখন আমরা এই মিঠু শেখের স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে সাইকেল হোসেনের বাড়িতে তল্লাশি চলছে, তিনি বলছেন সে তো টুলু মণ্ডলের আত্মীয়, তার জন্য তার বাড়িতে সেখানে চলছে। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে বিপুল পরিমাণ জিনিস এখান থেকে উদ্ধার হচ্ছে। কিছুক্ষণ আগে আমি পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা একটা জিনিস জানিয়েছেন যে এখানে ডকুমেন্টেশনের কাজ চলছে, এখনও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ডকুমেন্টেশনের কাজ চলবে। মূলত জমির দলিল, তার সঙ্গে টাকা পয়সা এবং সোনা উদ্ধার হতে পারে, কিন্তু তারা তার সেই পরিমাণটি বলেননি যে কতটি পরিমাণ। এবং প্রায় 4টি পুলিশের দল এই তল্লাশি চালাচ্ছে এই ফ্ল্যাটের ভিতরে, এবং যেখানে সাইকেল হোসেন এবং যেখানে মিন্টু শেখের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে একেবারে এই তল্লাশি পর্ব শেষ হতে আরো হয়তো কিছুটা সময় লাগবে। কিন্তু যেটা জানাচ্ছে আমাদের প্রতিনিধি ভাস্কর, যে 500 পাতার নথি পাওয়া গিয়েছে। কিসের নথি? কত পরিমাণে সোনা কি উদ্ধার হয়ে থাকলে সেই সোনার পরিমাণ কত, কি কি পাওয়া গেল, হয়তো আরো কিছুক্ষণ পর বিষয়টা স্পষ্ট হবে। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো সেটা হচ্ছে, আপনাদের দর্শকদের মনে থাকবে এই গরু পাচার মামলায় এই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইকেল হোসেনকে জিজ্ঞাসাবাদ এবং তারপরে অনুব্রত মণ্ডলের গ্রেফতারি, দীর্ঘ সময় তিহারে তার ঠিকানা হয়েছিল। ফের সাইকেল হোসেনকে এই টুলু মণ্ডলের জাল ডিসিআর মামলা, এই মুহূর্তে তার বাড়িতে তল্লাশি চলছে। সাইকেল হোসেন দিয়ে আবার কি অনুব্রত পর্যন্ত যেতে পারবে পুলিশ?
যেগুলো তদন্ত চলছে তার প্রেক্ষাপটটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে রাজস্ব ক্ষতি, যেভাবে এত এত কোটি টাকা যেটা আমাদের পশ্চিমবঙ্গের রাজস্বে আসতে পারত এবং অনেক কিছু হতে পারত, সেগুলো এরা পুরোপুরি নিজেদের মধ্যে একটা বাটোয়ারা করেছে। এবং এখানে কিন্তু রাজনৈতিক দল, সরকার, সরকারি আধিকারিক এবং টুলু মণ্ডলের যারা ঘনিষ্ঠ প্রত্যেকে জড়িত। না, এটা আপনাকে বলতে হবে, সরকারি আধিকারিক শুধু নয়, এই প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন, তার মানে তিনিও তো সরকারি আধিকারিক। তখন একটা সরকারি পদে তখন ছিলেন অনুব্রত মণ্ডল। দেখুন, এখন অনুব্রত মণ্ডলের বর্তমান অবস্থানটা কোথায়? ঋতব্রত তৃণমূলে, তার আর বীরভূমের যিনি সাংসদ তার অবস্থান কোথায়? এনসিপিআই এ। ফলে এগুলো সরাসরি তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল, তার সঙ্গে এই মুহূর্তে তাদের সরাসরি যোগাযোগ নেই। তাহলে অনুব্রত মণ্ডলকে ধরতে যেভাবে এর আগে আমরা দেখেছিলাম তৎপর হতে, এবং মানে এই আমি বলছি যে টুলু মণ্ডল তো একার পক্ষে এটা করা সম্ভব না, এর মাথায় অনেকের হাত ছিল এবং রাজনৈতিক শীর্ষ নেতৃত্বের হাত ছিল। তাদের কাছে পৌঁছতে হবে এবং তার জন্য টুলু মণ্ডলকে ধরতে হবে। আজকে টুলু মণ্ডল এতদিন নিখোঁজ কেন? কোথায়? আজকে আমি দেখছি কতদিন ধরে সুমিত রায় নিখোঁজ, কেউ খুঁজে পাচ্ছে না, কিন্তু নিজে হঠাৎ করে উদয় হচ্ছে। তো এইখানে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নে আসছে যে টুলু মণ্ডল, আজকে এত আমাদের প্রযুক্তির উন্নতি রয়েছে, সেখানে সব কিছু ট্র্যাক করা যায়। দেবরাজ চক্রবর্তীকে ট্র্যাক করা গেল, তারপরে নির্মল ঘোষকে ট্র্যাক করা গেল, টুলু মণ্ডলকে কেন ট্র্যাক করা যাচ্ছে না? তার কারণ টুলু মণ্ডলের সঙ্গে যাদের ঘনিষ্ঠতা, তারা সরাসরি হচ্ছে গিয়ে ঋতব্রত তৃণমূল এবং এনসিপিআই, যাদের ওপরে আবার বিজেপির আশীর্বাদ রয়েছে। ফলে এই রাজনৈতিক প্রেক্ষাপটটা কি গুরুত্বপূর্ণ হয়? এক সময় রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যই টুলু মণ্ডল রাজস্ব ক্ষতি করেছে, আবার আজকে রাজনৈতিক প্রেক্ষাপটের জন্যই টুলু মণ্ডল এতদিন ধরে পুলিশের চোখের আড়ালে থাকছে এবং তার সঙ্গে যাদের জড়িত আছে তারাও কিন্তু এখন ধরাছোঁয়ার বাইরে থাকবে বলে আমার মনে হয়। মানে যেটা আশঙ্কার জায়গা প্রদীপদা করছেন, ঠিক আছে, তদন্তের মতন চলছে, কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক সমীকরণের কারণে তদন্ত আবার অন্যদিকে ঘুরে যাবে না তো? নিঃসন্দেহে তার উত্তর ওফেলিয়াদি দেবেন, কিন্তু আমি একটা সংশোধনী এখানে বলি। কিছুক্ষণ আগে বলেছিলাম যে 500 পাতার নথি, এই মুহূর্তে খবর পাচ্ছি এটা 500 পাতা নয়, 500টা নথি, 500টিরও বেশি নথি। মানে 500 পাতার নথি হলে যা হয়, 500টি নথি মানে শুধু বীরভূম জেলা নয়, অন্য জেলারও পর্যন্ত নথি রয়েছে। মানে সেটা যদি দুর্নীতি সংক্রান্ত নথি হয়, তার ব্যাপ্তি কতটা এখান থেকে সহজেই অনুমান করা যায়। আমি একবার রাজনীতির প্রশ্নে যাওয়ার আগে দ্রুত একবার সলিল ভট্টাচার্য, কোন লেভেলে, কোন কোয়ান্টামে দুর্নীতিটা হয়ে থাকতে পারে বলে অনুমান হচ্ছে আপনার? কোয়ান্টাম হচ্ছে অসীম। তুমি বলছো টুলুর মাথায় কার হাত, সুমিত্রায়ের মাথায় কার হাত, দেবরাজ চক্রবর্তীর মাথায় কার হাত, সবই তো পরিষ্কার পরিস্ফুট হয়ে আছে। আরে এ তো টুলু মণ্ডল তো তোমার ধরো 100 কোটি টাকার মতো সোনার নিয়ে পাওয়া গেছে, 200 থেকে 300 বিঘার মতো জমি, প্রাসাদোপম অট্টালিকা থেকে শুরু করে ডাম্পার, কথা 100টা না 200টা, অডি গাড়ি, BMW গাড়ি, কি নেই? আবার কি, আরে সরকারি ঠিকাদারি পেয়েছে পূর্ব বর্ধমানে, পথশ্রী, প্রধানমন্ত্রী সড়ক যোজনা পশ্চিম বর্ধমানে। তুমি কি বলছো? এটা প্রশাসনের একদম সর্বোচ্চ মহলের হাত মাথায় না থাকলে শুভ্রজিৎ এটা সম্ভব? তুমি এটা বলো সম্ভব কিনা? আর লোক দেখানো, খালি দেখা, কোথায় প্রিন্টিং ছাপানো, DCR ছাপানোর প্রিন্টিং মেশিন নকল করা হয়েছে। কেবল তাই না, তোমায় আমি বলে রাখি, প্রিন্টিং মেশিন ছাপানো তো হয়ে গেছে, সেগুলো তো যা হওয়ার হয়েছে। এরপরে যেটা সবচাইতে যেটা বড় কথা, যে এর মধ্যে কারা কারা আছে সেটা যদি না বার করতে, এই সাইগল হোসেন এতদিন পরে সে এখন সামনে এলো, অনুব্রত মণ্ডলকে কেন এখনই অ্যারেস্ট করা হবে না? সাইগল হোসেনের কাছ থেকে যদি ইনক্রিমিনেটিং কিছু মেটেরিয়াল পাওয়া যায়, আমি বলছি যে তাহলে অনুব্রত মণ্ডল, টুলু মণ্ডল সব এর সঙ্গে জড়িত আছে বলে আমার বিশ্বাস। এবং বিশ্বাস খালি নয়, এটাই হবে ঘটনা। আর তুমি নির্লজ্জভাবে প্রশাসন কাজ করছে এখনো, কেন জানো? একটা সি গ্রেডের একটা খালি বারবার তোমরা বলছি হেড ক্লার্ক অ্যারেস্ট হয়েছে, হেড ক্লার্ক। Why not BL and LRO? Why not sub-divisional land and reform officer? Why not district land and reform officer? বুকের পাটা থাকলে করুক প্রশাসন, করুক অ্যারেস্ট। এরা যদি বেনিফিশিয়ারি না হয়, ওই একটা কেরানি সি গ্রুপের একটা এমপ্লয়ি,
ওকে তুমি বলে দিচ্ছ আধিকারিক। এটা এটা কিসের, এটা একটা সম্পূর্ণ একটা ধাঁধা, ইলুশন, মানুষকে বিভ্রান্ত করার একটা রাস্তা। মানে আমি বলছি নিঃসন্দেহে সলিল ভট্টাচার্য বলছেন যে তদন্ত হচ্ছে বলা হচ্ছে, কিন্তু তদন্ত যতটা গুরুত্বের সঙ্গে হওয়া দরকার ততটা গুরুত্বের সঙ্গে হচ্ছে কি? এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে রাজনীতির কারণে এই তদন্ত সঠিক পথে যাওয়া থেকে আবার পথভ্রষ্ট হয়ে যাবে না তো? আমি এইখানে একবার ওফেলিয়াদির কাছে যাওয়ার আগে আমি আরেকটা ছবি দর্শকদের দেখিয়ে দিই, যেটা কিন্তু বিজেপির অস্বস্তি কিছুটা হলেও বাড়াচ্ছে। তার কারণ তোলাবাজিতে জিরো টলারেন্সের কথা বারবার বলা হয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের তরফে, কিন্তু তারপরেও সেই তোলাবাজির অভিযোগে আর এবার অপহরণের অভিযোগে পর্যন্ত কোচবিহারে বিজেপি নেতাকে গ্রেফতার করলো পুলিশ। এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির তুফানগঞ্জ 4 নম্বর মণ্ডলের তিনি সভাপতি বিশ্বজিৎ তালুকদার গতকাল বক্সিরহাট থানার পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপি নেতা। ছেলেকে অপহরণের অভিযোগ দায়ের করেন আলিপুরদুয়ারের এক ব্যক্তি, আর সেই অভিযোগ পাওয়ার পর গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিশ্বজিৎ তালুকদার। মানে অভিযোগটা মারাত্মক। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়েতে যে সমস্ত বালি বোঝাই বা পাথর বোঝাই লরিগুলো যেত, সেখান থেকে তোলাবাজি শুধু নয়, এক ব্যবসায়ী তিনি দাবি মতন তোলা দেননি বলে অভিযোগ, তার জন্য তার ছেলেকে পর্যন্ত অপহরণ করে নিয়েছেন বলে অভিযোগ। আমি বলছি আমি কোন প্রশ্নটা আপনার কাছে ওফিলাদি প্রথম নিয়ে যাব? এক হচ্ছে সরকারি এই যে তদন্ত, সেটা রাজনীতির কারণে পথভ্রষ্ট হয়ে যাবে কিনা, এবং দ্বিতীয়ত বারবার বার্তা দিচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব, তারপরেও তো ছবির খুব একটা বদল হচ্ছে কি না? তদন্ত কোনোদিনও তার লক্ষ্য থেকে ভ্রষ্ট হবে না, কারণ এখন আইনের শাসন চলছে। যাকে ধরা হয়েছে তার থেকে কি এখন উঠে আসে, সে কোথায় কোথায় এই টাকা দিয়েছে, কোন মাথা অবধি পৌঁছেছে, সবটাই বেরোবে। আর একটু আগে বলছিলেন একজন যে আমাদের নাকি ভালো তৃণমূল, যাদের মাথায় বিজেপির হাত আছে। কোনো তৃণমূল আলাদা আছে কি? একেবারে সেতু বন্ধ তো বেঁধে দিয়েছেন কুণাল ঘোষ, তার সঙ্গে তো আর ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূলের মধ্যে সংযোগ স্থাপিত হয়ে গেছে। সব তৃণমূল এক, তৃণমূল মানেই ওই অতীতের টাকার খনির সবাই ভাগিদার। শুধু কয়লা বালির খনি, এই খনি, পাথরের খনি নয়, টাকার খনি। ব্যবস্থা হবে তো, সবার ব্যবস্থা হবে তো, আর কালকেই হবে তো, সোমবারের মধ্যে দেখতে পাবো তো ওফিলিয়াদি? দেখুন, সেটা আইনের মধ্যে চলবে এবং ব্যবস্থা হবে। আর একটা কথা বলছি, এইটাই যদি আগের সরকার থাকতো, তাহলে কি এই মণ্ডল সভাপতিরা যদি ওই তৃণমূলের লোক হতো, ধরা পড়তো না, খবর সামনে আসতো। আজ আমাদের প্রশাসনকে, পুলিশকে সেই অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। প্রথমে তপসিয়া, তারপর মেট্রোপলিটন। ঋতব্রত তৃণমূলের অনুষ্ঠানে কুণাল ঘোষ হাজির। ঋতব্রত তৃণমূলের স্বাধীনতা দিবসের উদযাপন ছিল, যেখানে বিধায়ক, বেলেঘাটার বিধায়ক তিনি কুণাল ঘোষ হাজির হলেন, আর তাকে দেখে হতভম্ব হয়ে পড়ল ঋতব্রত তৃণমূল। শহীদ বেদিতে মাল্যদান করার পর কুণাল ঘোষকে বলার জন্য আমন্ত্রণ জানানো হয়। মাইক হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি তোলেন কুণাল ঘোষ, প্রধানমন্ত্রীর সমালোচনা করেন এবং অনন্ত মহারাজের গ্রেফতারির দাবি করেন তিনি। আমি পরপর আপনাদের সামনে রাখবো যে কুণাল ঘোষ কি বলছেন এবং কি বলছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তো আমি ওখানকার বিধায়ক, আমার দলের নাম করে পতাকা তুলছেন, তো আমি সেই জন্য সেখানে গাড়ি থেকে আচমকা নেমে পড়েছি। আমি নেমে পড়ে আমি এবং আমার যে সহকর্মীরা ছিলেন, আমি ওখানে ঢুকলাম। ওরা ছিলেন একটু আকস্মিক, একটা বিস্মিত তারা হলেন, বুঝতেই পারছিলাম তাদের প্রতিক্রিয়ায়। তো আমি বললাম যে না, আমি বিধায়ক এই এলাকার, আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি। আমি তো ওখানে যাব বলে যাইনি, আমি ওখান থেকে ফিরছিলাম, আমি দাঁড়িয়ে গেছি। আর ওটা আমার যাতায়াতের রাস্তা, ওই রুট দিয়ে গেলে। আমি গেছিলাম আমরা দোলার সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমাদের দলের অনুষ্ঠানে। তারপর বালির শিবিরের কে কি করছে, এখন যেহেতু আমাদের দলের নাম করে করছে, আর আমি ওখানকার বিধায়ক, তো যাওয়ার সময় আমি দেখি যে কয়েকজন দাঁড়িয়ে আছেন এবং তারা তো আমার পরিচিত মুখ। তো আমি আচমকাই গাড়ি থেকে নেবে, তার সঙ্গে তো কোনো শিবিরের নয়। আমি তো ওখানে গিয়ে বলছি মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চলছে, তো ওরা তো সেটা বলছেন না বলেই বিরোধ। তো ফলে আমি কেন ওদের সঙ্গে যেতে যাবো? যে কুণালবাবু আসলে তো বিভিন্ন জায়গায় মেসেজ করছেন, ফিলার পাঠাচ্ছেন, বার্তা পাঠাচ্ছেন, আমাদেরও অনেকের সঙ্গে কথা বলছেন। তো এবারে মনে হলো আজকে যেন সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। তো সরাসরি এসে ফিলার পাঠাতে চাইলেন। আর একটা জিনিস আমাদের মনে হয়, দেখুন আমাদের তো একটাই অফিস কেন্দ্রীয়ভাবে, তো একটা অফিসেই স্বাধীনতার দিবস আমরা পালন করেছি। তো যেহেতু মানে তপসিয়ায়ও পালিত হয়েছে দেখলাম, তাহলে আরও 16টা জায়গায়, কারণ কদিন আগেই তো কপিল সিবাল
জানিয়েছেন কালীঘাটের পক্ষ থেকে যে 17টা পার্টি অফিস চালাতে 1 কোটি টাকা লাগে। তো একটা জায়গায় হয়েছে তপসিয়াতে, বাকি 16টা জায়গাতেও নিশ্চিতভাবে স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, অন্য রাজ্যে হতে পারে, কেম্যান আইল্যান্ডসে বা ভানুয়াতুতুতে কোনো ওভারসিজ আউটলেটেও স্বাধীনতা দিবস পালন হতে পারে, কোনো সমস্যা নেই। আশা করবো সেই ছবিগুলো পাওয়া যাবে, মানে সেখানে যেখানে স্বাধীনতা দিবস পালিত হলো। দেখুন বিষয়টা কীরকম যে ঋতব্রত তৃণমূলের কর্মসূচিতে গিয়ে, মানে তাদের কর্মসূচিতে গিয়ে তাদের হাত থেকে ফুল নিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়ে তাদের মাইকে তাদেরকে সামনে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন কুণাল ঘোষ এবং বিজেপিকে অনন্ত আক্রমণ করলেন তিনি। প্রদীপদার কি মনে হচ্ছে, মানে এটা কি আচমকা হয়ে যাওয়া কোনো ঘটনাক্রম নাকি অত্যন্ত সুপরিকল্পিত কৌশল? হ্যাঁ, একেবারেই খুব কৌশলী পদক্ষেপ। এবং আমার তো মনে হচ্ছে স্বাধীনতা দিবসে কুণাল ঘোষ এসছেন, প্রজাতন্ত্র দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় চলে আসবেন দেখবেন এই ঋতব্রত তৃণমূলের এখানে এই ধরনের বক্তৃতা দিতে। মুশকিলটা হচ্ছে ঋতব্রত তৃণমূলদের একটাই অভিযোগ, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেন, তাকে মার্গদর্শক হিসাবে রাখতে চান, ফিলোসফার হিসাবে রাখতে চান, ফলে কুণাল ঘোষ আসায় খুব একটা অসুবিধায় পড়েন। মুশকিলটা হচ্ছে যে কুণাল ঘোষ কী চাইছে বা তৃণমূল কংগ্রেস কী চাইছেন। দেখুন, নবারুণ ভট্টাচার্যের একটা খুব গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে ফেতারু, যেটা দেবেশ চট্টোপাধ্যায় নাটক করেছেন। ফেতারু হচ্ছে যে উড়ে এসে জুড়ে বসে লণ্ডভণ্ড করে দেয় আর নিজেদের আখের গোছায়। এই 4 তারিখের পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা যে ফেতারুর মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিছু ঋতব্রত তৃণমূল, কিছু এনসিপিআই বিজেপিতে ঢুকতে চাইছে, আবার কুণাল ঘোষ চলে আসছে এখানে ঢুকতে চাইছে। মানে এরা নিজেদের আখের গোছানো, নিজেদের বিরুদ্ধে তদন্ত না হওয়া এবং যে দুর্নীতিগুলো করে যাচ্ছিল সেগুলো যেন তলায় তলায় করে যেতে পারি, এই একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। কোথায় তৃণমূল কংগ্রেসের কোন অফিস? এই যে অফিসের কথা বলছেন, কদিন আগে সন্ধ্যেবেলায় ঋতব্রত তৃণমূল গোষ্ঠী, কুণাল ঘোষ গোষ্ঠী তারা গিয়ে ওখানে তালা দিয়েছেন 2টো। এখন দেখছি একটা দলের তালা খুলেই সবাই ওখানে ঢুকছেন। তাহলে তালা দিয়ে, এবং এই ঘটনা নিয়ে এই মুহূর্তে চন্দ্রিমা ভট্টাচার্য ঋতব্রত তৃণমূলে আছেন, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আছেন। তাহলে আজকে এই যে কুণাল ঘোষ গেলেন, এগুলো কোনো স্তম্ভিতর ব্যাপার নয়, ধীরে ধীরে মিলে যাবে। যত দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে চিকিৎসার জন্য থাকছেন, তত এনাদের মধ্যে স্পেসটা কমতে থাকবে এবং তারপরে আস্তে আস্তে মিলে যাবে। মানে এইখানে একটাই লক্ষ্য যে কোনোভাবে এই যে বিভিন্ন নাম আমরা এতক্ষণ ধরে একটু আগে আলোচনা করছিলাম, এরা তো অ্যাকচুয়ালি অরিজিন হচ্ছে তৃণমূল কংগ্রেস। ফলে তৃণমূল কংগ্রেসের যে বিশাল দুর্নীতির পরিমাপ, সেই বিশাল দুর্নীতির যেন চোখের নাগালে মানুষ না আসতে পারে, এইটা মানুষের সামনে যাতে উঠে না আসতে, তদন্তের গতি প্রকৃতি থেমে যাক, ধীমে হয়ে যাক, অন্যদিকে ঘুরে যাক, এইটাই একমাত্র লক্ষ্য। ফলে আপনি স্বাধীনতা দিবসে স্বাধীনভাবে এসেছেন, কিন্তু আপনি রাজনৈতিকভাবে পরাধীন থাকবেন, বাংলার মানুষ সেটা কিন্তু বুঝিয়ে দিন। দেখুন, মিলে যাবে শেষমেশ এইটা বলছেন প্রদীপ চট্টোপাধ্যায়, কিন্তু কে কোনটাতে মিলবেন? মানে কালীঘাট তৃণমূল ঋতব্রত তৃণমূলে মিলবে নাকি ঋতব্রত তৃণমূল আবার কালীঘাট তৃণমূলে ফেরত যাবে? এই দাবি এবং পাল্টা দাবি চলছে, কিন্তু এই তৃণমূলের ভবিষ্যৎটা কোন দিকে? দেবনারায়ণ সরকার। যে নির্লজ্জ ভয়ে লোভে করে অস্বীকার, দুর্গতিতে করে অহংকার, এটা হলো নমস্কারে রবীন্দ্রনাথ বলেছিল। নির্লজ্জ ভয়ে লোভে করে অস্বীকার, দুর্গতিরে করে অহংকার। শেক্সপিয়ারও বলেছে, মিজার ফর মিরর, আওয়ার ডাউটস আর ট্রেটর্স অ্যান্ড মেক আস লুজ দ্য গুড ওয়ে অফ মাইট উইন বাই ফিয়ারিং টু অ্যাটেম্প্ট। আমাদের সন্দেহ হলো বিশ্বাসঘাতকতা, যে বিশ্বাসঘাতকের জন্য আমরা সাহস করে এগোতে পারি না, জয় করতে গিয়ে আমরা পরাজিত হই। তো এই যোগগুলো যেভাবে এগোচ্ছে, এখন পরাজিত হচ্ছে। এখন আস্তে আস্তে এটা যে এর যে নয়, ঋতব্রতর কৌশল নয়, এটা কি করে বলবে? আরে ভাই, তুমি আমাকে রক্ষা করো। আমি তো বলবো কুণাল ঠিকই করেছে। কুণালের যে জেদটা সেখানে পরিষ্কার বলেছে, আমরা একেবারে মমতা তৃণমূল, এবং পরিষ্কার আজকের দিনে পরিষ্কার অনন্ত মহারাজকে পর্যন্ত ধরেছে। কই, ওরা তো একটাও বলছে না, বিজেপির মতো কথা বলছে। সুতরাং আজকে যে ভয়ে লোভে করে অস্বীকার, যে নির্লজ্জ, আজকে নির্লজ্জ সুর করে। বেশ, আমি বলছি কে কার মতন কথা বলছে, বিজেপির সুরে কথা বলছেন, এটা দেবনারায়ণ সরকারের মনে হচ্ছে। আচ্ছা, রচনা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যিনি তৃণমূল ত্যাগী এবং এনসিপিআই এর সাংসদ, তিনি কার মতন কথা বলছেন? আজ রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, তার একেবারে ক্যান্ডিড কনফেশন যাকে বলে। তিনি বলছেন যে বিজেপির সরকার যদি না হতো আমি তৃণমূলেই থাকতাম। কি বলছেন একবার দেখুন। তৃণমূল সরকার আবার জিততো, তাহলে আপনার অবস্থানটা কি হতো? তৃণমূল হেরে গেছে বলে আপনি চেঞ্জ করলেন? যখন তৃণমূল ছিল তখনই আমি সেন্ট্রালের সাপোর্ট ছাড়াই কোনো কাজ করতে পারিনি।
বলেছে যে সেন্ট্রাল না আসলে আমি টাকা দিতে পারবো না, আমাদের স্টেটের টাকা দিয়ে স্টেট থেকে আমি সাহায্য করতে পারছি না, তখনই দিদি বলেছে। আমরা সাংসদ কোটা ছিল তো, সাংসদ কোটা সাংসদ কোটাতে কত করতে পারি? 4,90,00,000 টাকা 7টা বিধানসভায় কি হয়? কিছুই হয় না, একটা ব্রিজও তৈরি হবে। আমি ভাবছিলাম রচনা বন্দ্যোপাধ্যায় এমনভাবে উত্তর দিচ্ছেন যে প্রশ্নকর্তা বোধহয় প্রশ্নটা করে ভুল করেছেন, মানে এটা তো সার সত্য। যদি তৃণমূল জিততো তাহলে আমি তৃণমূলে থাকতাম, তাহলে তার দল বদলের কোনো প্রশ্নই হতো না। এইটা যেন তার হাবে ভাবে তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন। কিন্তু আমি বলছি যে রচনা বন্দ্যোপাধ্যায় যে দলে আছেন সেই এনসিপিআই এই মুহূর্তে এনডিএর অন্যতম শরিক, বিজেপির পরে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বৃহত্তম শরিক হচ্ছে এই এনসিপিআই। মানে যদি আগামীকাল যদি ফল উল্টো হয় তাহলে এই রচনা বন্দ্যোপাধ্যায় তার মানে যেদিকে স্রোতে তিনি গা ভাসাবেন তাই তো দাঁড়াচ্ছে ওফেলিয়াদি। ওনার আপনাদের শরিক এমন, দ্বিতীয় বৃহত্তম আপনাদের শরিক এমন, তাদের অন্যতম হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়, যেদিকে স্রোত তিনি সেদিকে গা ভাসাবেন। এবার রচনা বন্দ্যোপাধ্যায় কোন দিকে গা ভাসাবেন সেটা তার ব্যাপার, কিন্তু রাজনৈতিক চেতনা সম্পন্ন হওয়া আগে প্রয়োজন আমি মনে করছি। ওই চেতনা, ওই বোধ যদি থাকতো তাহলে উনি হয়তো এইভাবে উত্তর দিতে পারতেন না। সবচাইতে বড় প্রশ্ন এটা, তিনি যে উত্তরটা দিয়েছেন। আর এই যে কুণাল ঘোষ চলে গেলেন, এই বিষয়টা নিয়ে একটু বলতেই চাই। আপনারা যে যাই বলুন, আমি একটাই বলবো, পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল, একেবারে সব সেটিং করা কর্মসূচি। ঋতব্রতও জানতো, মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন যে কুণাল ঘোষ আজকে পা ঘষে ঘষে একেবারে ঋতব্রতর ওখানে মাইকে মমতা স্তুতিগান করবেন। স্ট্যান্ড পয়েন্ট থেকে সরেনি না, কুণাল না, তার স্ট্যান্ড পয়েন্ট থেকে স্ট্যান্ড সরেনি। পয়েন্টের আড়ালে না, যা আছে দেখতে সে কথা তো হবে। বলছে। এই যে কুণালের সাহস কোটি আছে, কোটি কুণাল টাকার বাবুর সাহস অ্যাকাউন্ট আছে, রয়েছে স্ট্যান্ড তৃণমূলে, পয়েন্ট থেকে সরেনি। সবার কাকে চোখ ওই বলছে? অ্যাকাউন্টে। কাউকে বলার নেই। সবাই কুণাল এক হয়ে গেলে ঘোষ বলেই অ্যাকাউন্ট বলেছে। খুলে যায়। ঋতব্রতর করার ছিল না। অ্যাকাউন্টের কোটি আজকে কোটি বিজেপির টাকা ওদের বিটিমের সবার কিছু করার ছিল দরকার। না। ওইসব বিজেপির বলে বিটিম সাত চুপসে গেছে। দিয়ে মাছ ঢাকা যায় বিজেপির না। বিটিম কুণালের চুপসে গেছে। চোখ টাকায়, মমতা কিচ্ছু বন্দ্যোপাধ্যায়ের হবে চোখ না। রয়েছে আবার অ্যাকাউন্টের মমতা টাকায়, যাচ্ছে। ঋতব্রত আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যাচ্ছে। চোখ রয়েছে ঋতু টাকায়। ডাউন। তাই আর একটা চাবিতে বেশ বেশ, আমি একটা বলছি তারাতেই ওফেলিয়া দিয়ে একটা তাকিয়ে বলছেন যে স্ট্যান্ড পয়েন্টের আড়াল। আমি বলছি চক্ষু লজ্জার আড়াল বলেও তো কিছু থাকে। ধরুন যারা দল পরিবর্তন করছেন তারা কি কারণে করছেন, আড়ালে আবডালে কান পাতলে তার একাধিক কারণ শোনা যায়, কিন্তু এই রকম একটা চক্ষু লজ্জার আড়ালটুকুও যিনি রাখছেন না, যে কালকে যে মানে তৃণমূল যদি ক্ষমতায় আসতো তাহলে আমার দল পাল্টানোর কোনো পরিবর্তন আমার প্রয়োজনই থাকতো না। আমি সলিল ভট্টাচার্যকে এখানে প্রাক্তন পুলিশ কর্তা নয়, একজন ভোটার হিসাবে যারা ভোট দিচ্ছেন এবং তার সাংসদ বা বিধায়ককে নির্বাচিত করছেন, তারা যখন এই ছবিটা দেখছেন, মানে চৌঠা মের আগে, সলিলদা, চৌঠা মের আগে যে বিজেপি জনবিরোধী ছিল, চৌঠা মের পরে সেই বিজেপি জনদরদি হয়ে গেল। না, এটা তো এবং সেটা এই ফল যদি অন্যরকম হতো তাহলে সেই জনবিরোধী থাকতো। কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এটা ছাড়া আর কি ব্যাখ্যা হয়? না, তো নির্লজ্জতা মানে একদম সামগ্রিকভাবে সবার সামনে একটা নির্লজ্জতা। উনি তো না বুঝে বলেছে, কি বুঝে বলেছে জানি না, কিন্তু সবাই যখন একটা করে কবিতা বলে তখন আমারও একটা ইচ্ছে করছে, কীর্তির চেয়ে তুমি যে মহৎ তাই তবু জীবনের পশ্চাতে টানিয়া লয় কীর্তিরে তোমার বাংলা। মানে কীর্তিটা কোনো ব্যাপার নয়, মানুষটাই হচ্ছে আসল। সুতরাং বলেই দিয়েছে রচনা ব্যানার্জি যে মমতা ব্যানার্জি যদি জিততেন আমি থাকতাম। তার মানে আমার যে উদ্দেশ্য, যে লক্ষ্য, আমার যে স্বার্থ, সেটা পরিস্ফুট একদম পরিষ্কার বাংলা ভাষায় বলে দিয়েছেন। যদি জিততো আমি থাকতাম, আমি ক্ষমতায় থাকতাম। আজকে উনি ডিথ্রোন হয়ে গেছেন, আজকে উনি ক্ষমতার বাইরে চলে গেছেন, তাই আমি ওকে ছেড়ে দিয়েছি। যেখানে ক্ষমতা সেখানে আছি আমি। তাহলে কীর্তির কোনো দাম নেই, মানুষটাই হচ্ছে আসল। মানুষটা যদি আসল হয় তাহলে মানুষটাকে আমি পরিত্যাগ করে গেলাম, আর আমার যেখানে সুফল হবে, যেখানে আমি কাজ পাবো, যেখানে আমার নিজের স্বার্থ চরিতার্থ করতে পারবো, আমি সেখানে যাব। মানে আমি বলছি নীতি বিবর্জিত একটা রাজনীতি সেটা গণতন্ত্রের পক্ষে কতটা স্বাস্থ্যকর, এই প্রশ্নটা কিন্তু তোলার সময় হয়েছে। আমি এইবার আমার পরের একটা অংশ দর্শকদের সামনে রাখবো, সেটা হচ্ছে কৃষ্ণনগরের আপনারা জানেন সাংসদ হচ্ছেন মহুয়া মৈত্র। সেখানে নিজের সংসদীয় এলাকাতেই ফের বিক্ষোভের মুখে পড়লেন মহুয়া মৈত্র। সার্কিট হাউসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি, তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হলো। লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে নালিশ মহুয়া মৈত্র।
Hello, this is Mahua Moitra, MP Krishnagar. I am in my room in the circuit house. I came in at 6 o'clock. I was given the room. I came to my room, as you can see. I'm in my room. I have, at 10 o'clock, I received a call asking me to vacate the room. Asking me to vacate. For the last 10 minutes, I've been hearing shouts of Jai Sri Ram, Jai Sri Ram. Outside. I didn't vacate. Everybody see, I want all of India to see. This is Circuit House Krishnanagar. I am staying here. Court has ordered me to come. There's a High Court order which said that every protection should be given. There is nobody, as you can see. And Supreme Court has said that I should face it like a freedom. তা আমাদের একটাই ওনার কাছে প্রশ্ন ছিল, ওনার যদি এতই সৎসাহস থাকে উনি দিনের আলোয় আসছে না কেন? উনি তো এখানকার লোকসভার এমপি, উনি আসুক, দিনের জনসমক্ষে আসুক। মানুষের যদি কাজ করে থাকে, মানুষ যদি ওনাকে জিতিয়ে আনে, তাহলে ওনার ভয়টা কোথায়? উনি কেন আত্মগোপন করে এই সার্কিট হাউসে লুকিয়ে আছে? মানে এই ছবিটা কেন দেখতে হবে ওফেলিয়াদি, যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি তার সংসদীয় এলাকায় সার্কিট হাউসে থাকছেন, অথচ বাইরে আপনাদের দল, আপনাদের যুব মোর্চা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে। আমি বলছি এটাও কি গণতন্ত্রের পক্ষে খুব স্বাস্থ্যকর একটা বিষয়? লোকসভার স্পিকারকে চিঠি পর্যন্ত পাঠিয়েছেন মহুয়া মৈত্র। পাঠিয়েছেন, কিন্তু নিজের এলাকায় নিজে কাজ করতে সকালবেলা এসে ঘোরাফেরা করতেই পারেন। সেখানে হয়তো কিছু বিক্ষুব্ধ লোকজনও রয়েছে, সবাই রয়েছে, কিন্তু সেই বিষয়টাকে শুধুমাত্র বিজেপির ওপরে দিয়ে, যুব মোর্চার উপরে দিয়ে কোনোদিন দোষ ঢাকা যায় না। ওনার অনেক দোষ আছে বলেই নিশ্চয়ই এরা শুধু তো বলেছে আপনি আসুন, দিনের আলোতে এসে কাজ করুন, আর তো কিছু না। কাজ না করলে থেকে লাভ কি? একজন সাংসদ তো তার নিজের এলাকার উন্নয়ন করবে না, কিন্তু আমি বলছি নিঃসন্দেহে তার সেটা নিয়ে একাধিক বক্তব্য থাকতে পারে, প্রতিবাদ থাকতে পারে, কিন্তু তার তো একটা প্রকরণ আছে। এটা এইরকম একটা পরিস্থিতি তো সাংসদের নিরাপত্তার প্রশ্ন এর মধ্যে জড়িয়ে রয়েছে। দ্রুত দেবনারায়ণ সরকার কথা বলে সিনফুল হার্ট ব্লেমস, যাদের হৃদয়টা পাপপূর্ণ তারাই দোষারোপ করছে। উনি তো বারবারই বলছে যে সুপ্রিম কোর্টও পরিষ্কার বলে দিয়েছে তার সঙ্গে সমস্ত ধরনের নিরাপত্তা তাকে দিতে হবে। তা আজকে যেভাবে ওনাকে স্লোগান দিচ্ছে, একটা লোকও পুলিশ তো ওখানে নেই। প্রশ্ন হচ্ছে যে এইখানে এটা তো ইচ্ছা করে করছে, তারাই পাপ হৃদয়, ওদের হলো পাপ, ওরা অন্যকে দিচ্ছে। আমাদের এমএলএ-এর মাথা ফাটিয়ে দিয়েছে। সেদিন মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তো তাই। যখন আজকে হালি শহরে গিয়েছিল, কারা পিছনে পিছনে গিয়ে, এটা বোঝা যাচ্ছে বিজেপির লোক। ওরাই নির্বাচনী প্রচারে যে বক্তব্যগুলো মহুয়া মৈত্র রেখেছেন, সেই ইতিহাসগুলোকেও কিন্তু স্মরণ করা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.